অবগাহন সাহিত্য পত্রিকা আয়োজিত 3 দিবসীয় আলোচনা চক্রে আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য আপনাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন। আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই এই অবগাহন সাহিত্য পত্রিকার সম্পাদক অরিত্রজিৎ ব্যানার্জি মহাশয়কে। অত্যন্ত সুদক্ষ পরিচালন মধ্য দিয়ে আমরা প্রায় এখন 2 ঘন্টা 26 মিনিট আমি যা দেখতে পাচ্ছি আমরা অনেক বিশিষ্ট ব্যক্তিজনের কথা শুনলাম। আমরা প্রথমে শুনেছিলাম অধ্যাপক সাবিত্রী নন্দন চক্রবর্তী, বাংলা বিভাগ কল্যাণী বিশ্ববিদ্যালয়। দিদি অত্যন্ত সুন্দরভাবে তার বক্তব্য উপস্থাপন করেছেন। তারপর আমরা শুনেছিলাম তপন বাগচি মহাশয়, বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, সাহিত্য একাডেমি বাংলাদেশ। আর আমরা তারপর শুনছিলাম অধ্যাপক রফিকুল ইসলাম মহাশয়ের বক্তব্য। আপনাদের বক্তব্য আমাকেও ঋদ্ধ করেছে এবং পাশাপাশি আমাদের যত শ্রোতৃবৃন্দ আমাদের সাথে আছেন প্রত্যেককেই অবশ্যই ঋদ্ধ করেছে। আমার বলার বিষয়, আমি উত্তর আধুনিক বাংলা কবিতা এবং সেই প্রসঙ্গে আমি ভাষা আন্দোলন যেটা আমাদের বরাক উপত্যকায় হয়েছিল সে সম্পর্কে বলে আমি একটু বৃষ্টি মেঘদূতের প্রসঙ্গ বলে আমি আমার বক্তব্য শেষ করব। যেহেতু আমি দেখছি প্রায় 2 ঘন্টা 27 মিনিট প্রায় হয়ে চললো, সেজন্য আমি চেষ্টা করব যে 20 মিনিটের মধ্যে আমার বক্তব্য শেষ করার জন্য। যদি তার আগেও আপনাদের ধৈর্যচ্যুতি ঘটে আমাকে বলতে পারেন। তো আমি সরাসরি আমার বক্তব্যে আমি প্রবেশ করার চেষ্টা করব। যে উত্তর আধুনিক বাংলা কবিতা, তার সঙ্গে অনেকে উত্তর আধুনিক বললে আমরা দুটো শব্দ, বাংলায় দুটো শব্দ আমরা প্রায়ই গুলমেল তালগুল পাকিয়ে যাই। একটি হচ্ছে আধুনিকোত্তর, আরেকটি হচ্ছে উত্তর আধুনিকতা। আমরা ইংরেজিতে যদি বলি পোস্ট মডার্নিজম, তার বাংলা করলে আধুনিকোত্তর, অনেকে আবার উত্তর আধুনিকতা বলেছেন। কিন্তু আমার বলার বিষয়টা একটু অন্য জায়গায়। এইটা হচ্ছে আমি উত্তর আধুনিকতা বলার অর্থ আমি আধুনিকতাকে থেকে উত্তরণের কথা বলবো। তার সাথে ইংরাজি যে পোস্ট মডার্নিজম, তার সাথে একটু পার্থক্য থেকেই যাবে। আমি আলোচনা চক্রে শুরুতে বললাম কেন পার্থক্য থেকে যাবে, সেই বক্তব্যটুকু আমি বলবো। আমি এটাকে মূলত বলতে চাই উত্তর আধুনিকতার পাশাপাশি উত্তরায়ণবাদী চেতনা। তাহলে এই উত্তরায়ণবাদী চেতনা কিসের থেকে উত্তরণ, কেন এই উত্তরণ, এইটুকু বোঝার আগে আমি পাশ্চাত্য সাহিত্য তাত্ত্বিকদের চোখে পোস্ট মডার্নিজম কি একটু বোঝার চেষ্টা করব। যে আমরা দেখেছি যে আমাদের যে আধুনিকতা আমরা যে পেয়েছিলাম, সেই আধুনিকতা আমাদের প্রতীচ্য থেকে আমদানিকৃত আধুনিকতা। আধুনিকতাবাদ প্রতিষ্ঠানের মদতে আধিপত্যবাদী বর্গের হাতিয়ার হিসেবে আমাদের সাথে এসেছিল। আমাদের বুঝিয়ে দিয়েছিল এই আধুনিকতা যে আমাদের ঐতিহ্য বিচ্যুতি, আমাদের ঐতিহ্য থেকে আমরা সরে গেলাম। আমাদের বাংলা উপন্যাসের একদম সূচনা লগ্ন থেকে যদি আমরা তাকাই, যে উপন্যাস আমরা পেলাম বঙ্কিমচন্দ্রের হাতে, সার্থক উপন্যাস, সেখানে উপন্যাসের একটি চরিত্র বলছে যে যতদিন ভক্তির যোগ্য ততদিন তোমাকে ভক্তি করে যায়। তো স্বাভাবিকভাবেই একটা বিষয় তো প্রশ্ন জাগতেই পারে যে আজকে 2020 সালেও দাঁড়িয়ে একটি মেয়ে তার স্বামীর বিরুদ্ধে কতটুকু উচ্চারণ করতে পারবে, যতদিন তুমি ভক্তির যোগ্য ততদিন তোমাকে ভক্তি করা যায়। আসলে আমরা নান্দনিক ক্ষেত্রে এক আধুনিকতাকে আমদানি করে নিয়েছিলাম। ইংল্যান্ডে শিল্প বিপ্লবের ফলশ্রুতিতে আমরা দেখব যে আধুনিকতার নির্মাণ হয়েছিল এবং তারই ফলশ্রুতিতে আধুনিকতার পরবর্তী পর্যায়ে আধুনিকোত্তর পৃথিবী এসেছিল। কিন্তু আমাদের ভারতীয় প্রেক্ষিতে, বিশেষত বাঙালি সমাজে সেই আধুনিকতা অন্যভাবে আমরা দেখতে পাই। আমি ফ্রেডরিক জেমসনের কথা আমরা প্রত্যেকেই জানি। তার বিখ্যাত বই পোস্ট মডার্নিজম অর দ্য কালচারাল লজিক অফ লেট ক্যাপিটালিজম, তিনি বলবেন যে বিলম্বিত পুঁজিবাদের সাথে, অর্থাৎ বিশ্বায়ন, আমরা সবাই বিশ্ব নাগরিকের কথা বলি, আমাদের শুনতে ভালোই লাগে আমরা সবাই বিশ্ব নাগরিক,
এক ভাষা, এক সংস্কৃতি। আচ্ছা, আপনারা একবার ভাবুন তো, সারা পৃথিবী জুড়েই যদি এক ভাষা হয়ে যায়, এক সংস্কৃতি হয়ে যায়, তাহলে এই সাংস্কৃতিক বৈচিত্র্য কিংবা এই যে ভাষার বৈচিত্র্য তা হারিয়ে যাবে। আমাদের ভাষা যদি হারিয়ে যায় তাহলে আমাদের সমস্যা কি? আসলে প্রত্যেকটা সংস্কৃতি, প্রত্যেকটা ভাষার মধ্যেই আধিপত্যের বিরুদ্ধে একটা প্রতিবাদের ভাষা লুকিয়ে থাকে। এবং সেজন্যই আমাদের বরাক উপত্যকায় যখন আমরা ভাষা আন্দোলনের কথা বলবো, আমি আমার মাতৃভাষাকে, যে যার মাতৃভাষায় কথা বলেন না কেন, সে বাঙালি হতে পারেন, উড়িয়া হতে পারেন, অসমিয়া হতে পারেন, হিন্দি ভাষী হতে পারেন, তেলেগু ভাষী হতে পারেন, কিংবা পৃথিবীর যে ৬,০০০-এর উপরে ভাষাভাষী আছেন তাদের কথাও আমি বলতে পারি। আজকের এই বিশ্বায়নের সময়ে প্রতিদিন প্রচুর ভাষা মরে যাচ্ছে। আমি যে উত্তর আধুনিকতার কথা বলবো, এই উত্তর আধুনিকতা বলতে আমি কি বোঝার চেষ্টা করছি, আমাদের বাংলা সাহিত্যের যে উত্তর আধুনিকতা, এইটাকে অনেকে উত্তরায়ণবাদী চেতনার কথা বলবো। উত্তরায়ণবাদী চেতনার যে উত্তরণ, সেই উত্তরণ আসলে আধুনিকতা থেকে উত্তরণ, অর্থাৎ পাশ্চাত্যের আধুনিকতা থেকে উত্তরণের কথা বলবো। বাংলা সাহিত্যের যে ওই উত্তর আধুনিকতা শুধুমাত্র প্রতিবাদ করে থেমে যায়নি, বরং এই উত্তর আধুনিকতা এক বিকল্প পাঠকৃতি, এক বিকল্প নন্দন, এক বিকল্প বাস্তবকে সে তুলে ধরার চেষ্টা করেছিল। এই উত্তর শব্দের অর্থ অনেকান্তিক, তাকে আমরা নানান দিক থেকে আমরা বিশ্লেষণ করতে পারি। যেমন ধরুন প্রশ্ন উত্তর, কিংবা পূর্ব মীমাংসা উত্তর মীমাংসা, কিংবা পূর্ব মেঘ উত্তর মেঘ, পূর্ব পক্ষ উত্তর পক্ষ, পূর্বসূরি উত্তরসূরি। আমরা ভারতীয় দর্শন থেকে, দর্শনে আমরা যদি দেখি, বেদান্তকে উত্তর মীমাংসা বলা হয়েছে মীমাংসা দর্শনকে তুলনায় নিকৃষ্ট প্রতিপন্ন করার জন্য। ওই বেদান্ত শাস্ত্র প্রণেতারা নিশ্চয়ই পরবর্তীকালের, অর্থাৎ তাদের ব্যবহৃত উত্তর পরিভাষা হিসেবেই গৃহীত। এই পরিভাষার উৎকৃষ্ট, অর্থাৎ কোন পরিভাষা উৎকৃষ্ট সে বিতর্কে কোন পরিভাষাই আসলে উৎকৃষ্ট এবং নিকৃষ্ট নয়। পরিভাষার উৎকৃষ্ট সিদ্ধান্তমূলক এই ইঙ্গিতটুকু রয়েছে। এই সূত্রে উত্তর আধুনিকতা শুধুমাত্র কাল পর্যায়বাহী নয়। আমরা বলবো এই উত্তর আধুনিকতা আসলে আমরা বলবো মূল্যবোধের কথা, যে মূল্যবোধ আমরা হারিয়ে ফেলেছিলাম। উত্তরণ আকাঙ্ক্ষা আমাদের নতুন চেতনাকে আমার জাগ্রতর কথা বলে। এই ক্ষেত্রে আমাদের বাঙালি কবিদের মধ্যে আমরা বলবো কবি অমিতাভ গুপ্তের কথা। তার পথ অনুসরণ করে এগিয়ে এসেছেন অঞ্জন সেন, উদয় নারায়ণ সিংহ, বীরেন্দ্র চক্রবর্তী, এজাজ ইউসুফি, সাজেদুল হক, খন্দকার আশরাফ হোসেন। তাদের অনেকের কথাই আমি একটু একটু আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। তাদের একজনের পাঠকৃতি থেকে নয়, আসলে সকলের পাঠকৃতি থেকে আমি আসলে, আমরা যদি একটা যদি বলি একটা সমবায়ী পাঠ, অর্থাৎ সবাইয়ের কবিতা মিলিয়ে যে আমার কাছে যে বৈশিষ্ট্য আসবে, সেই সমবায়ী পাঠের কথা বলবো। আমরা যদি দেখি যে উত্তর আধুনিক চেতনার আসলে প্রয়োজন হলো কেন, আসলে আমরা একটু রবীন্দ্রনাথের কথার দিকে তাকাই, অর্থাৎ আধুনিকতা কি। আমি খুব সংক্ষেপে, যেহেতু সময় কম, সংক্ষেপে ছুঁয়ে যাওয়ার চেষ্টা করব। যে রবীন্দ্রনাথ তার নানান জায়গায় বলবেন, আমাদের মন যখন অত্যন্ত আড়ম্বরে স্বাদেশিক হয়ে ওঠে, তখনও দেখা যায় এই আড়ম্বরের সমস্ত মাল মশলার গায়ে ছাপ মারা থাকে মেড ইন ইউরোপ। দেখুন রবীন্দ্রনাথ কবি কথাগুলো লিখেছিলেন, আর আজকের দিনে আমরা দাঁড়িয়ে আমাদের ভাবনা চিন্তা, আমাদের পোশাক আশাক, আমাদের সংস্কৃতি সবকিছুতে আমরা যদি দেখি মেড ইন ইউরোপ লেখা, তাহলে আমার বুকের পাঁজর যেন গর্বে ফুলে ওঠে। সাম্রাজ্যবাদী শক্তির আর্থ সামাজিক কৃত কৌশলে সাংস্কৃতিক রাজনীতির ভারতীয় উপমহাদেশে ঔপনিবেশিক বাস্তবে তার বিধ্বংসী চেহারা এবং প্রতীচ্য থেকে যে আমরা আধুনিকতা নিয়ে এলাম, তার বিপরীত উত্তর আধুনিকতা আসলে ঐতিহ্যের কথা বলে, ধারাবাহিকতার কথা বলে। রাবীন্দ্রিক চিন্তা, রবীন্দ্রনাথের চিন্তা, আসলে তিনি এই জায়গায় বলবেন যে আমাদের শুধু মেড ইন ইউরোপ হলে হবে না, আমাদের মন যতক্ষণ না পর্যন্ত আমাদের শেকড় প্রথিত থাকবে আমাদের নিজের ভূমিতে, ততক্ষণ আমাদের উত্তরণ বলে আমাদের কিছু হবে না। এই যে একাকার হওয়া,
আর এক হওয়া নয়। অর্থাৎ আরেক জায়গায় রবীন্দ্রনাথের আমরা বিভিন্ন কথা যদি তুলি তাহলে দেখবো যারা স্বতন্ত্র তারাই এক হতে পারে, পৃথিবীতে যারা পরজাতির লোক করে তারাই সর্বজাতির ঐক্য, ইম্পেরিয়ালিজম হচ্ছে অজগর সাপের ঐক্য নীতি, গিলে খাওয়াকেই সে এক করা বলে প্রচার করে, মানুষ যেখানে স্বাতন্ত্র সেখানে তার স্বাতন্ত্র্য স্বীকার করলে তবেই মানুষ, যেখানে এক সেখানে ঐক্যের পরিচয় পাওয়া যায়। অর্থাৎ অসাধারণ কথা। এই যে ঐক্য নীতি, সারা পৃথিবী জুড়ে এক ভাষা, এক সংস্কৃতি, এক খাদ্যাভ্যাস, শুনতে খুবই ভালো লাগে, কিন্তু সবই হচ্ছে আসলে অজগর সাপের ঐক্য নীতি। অজগর সাপ যেমন বাকি সব জন্তুকে গিলে নিজের মধ্যে আত্মীকৃত করে নে, আসলে একই সংস্কৃতি গোটা পৃথিবীর সংস্কৃতিকে ধ্বংস করে দিতে চায়। এই যে এক সংস্কৃতির মুখোমুখি আমরা, সেখানে দাঁড়িয়ে একজন সমালোচক বলবেন ইট ইজ কলোনি, আমরা আরেক নয়া উপনিবেশবাদের মুখোমুখি যেখানে কোনো কলোনাইজার নেই। আসলে কলোনাইজার দখল করে নিয়েছে আমাদের মস্তিষ্ক। আমি ভাবতে পারছি না যে আমি পরাধীন হয়ে আছি। কিভাবে পরাধীন? আমি মানসিক ভাবে পরাধীন। সেখানেই আমাদের রবীন্দ্রনাথ প্রথম পথ দেখাবেন। এই যে বিকল্প, আমরা এক নন্দনের কথা বলবো, সেখানে আমাদের রবীন্দ্রনাথ প্রথম পথ দেখাবেন। আমরা যদি দেখি যে শীর্ষ আধুনিকরা, অর্থাৎ যারা রবীন্দ্র বিরোধিতার কথা বলবেন, তাদের কাছে প্রতীচ্য সর্বস্ব, অর্থাৎ প্রতীচ্যের সবকিছুই তার কাছে শ্রেষ্ঠ ছিল। আর রাবীন্দ্রিক আধুনিকতায় আমরা পাবো দৈশিকতা। আমরা দেখব অন্যান্য কবিরা নগরায়নের মোহ, অর্থাৎ একদিকে নগরায়ন, শহর ভিত্তিক তাদের অবস্থান, আর আরেকদিকে হচ্ছে রাবীন্দ্রিক আধুনিকতা প্রাকৃতায়নের আকাঙ্ক্ষায় উজ্জ্বল। আমরা আরেকদিকে দেখব খণ্ডকালের বুদবুদ, আর রবীন্দ্রনাথের কবিতায় আমরা দেখব চিরায়তের প্রবাহ। একদিকে আমরা দেখব ঐতিহ্য বিচ্ছিন্নতা, অর্থাৎ ঐতিহ্য বলে কিছু থাকবে না, আর তার বিপরীতে আমরা দেখব এখানে হচ্ছে ঐতিহ্য সংলগ্নতা। একদিকে হচ্ছে ব্যক্তি কেন্দ্রিকতা, অর্থাৎ ব্যক্তি সব, এই ব্যক্তি কেন্দ্রিক হতে হতে আসলে ব্যক্তি সর্বস্ব হয়ে পড়ে, আর তার বিরুদ্ধে আসবে ব্যক্তি নৈর্বিকতা। একদিকে হচ্ছে পাশ্চাত্য আধার, আর আরেকদিকে হচ্ছে দেশীয় আধার। এই যে কথাগুলো বললাম, এই যে পাশ্চাত্যের বিপরীতে আসলে নিজের ঐতিহ্য নির্মাণ করা, অর্থাৎ নিজের ঐতিহ্যে দ্বারা আমি কিভাবে চলবো, অর্থাৎ নিজের ঐতিহ্যই সেখানে শেষ কথা হবে, সেখানেই আসলে রবীন্দ্রনাথ আমাদের পথ দেখান। আমি আপনাদের একটু, যেহেতু সময় কম, আমি আপনাকে একটু ছোট্ট প্রসঙ্গ ছুঁয়ে আমি কবিতার প্রসঙ্গে সরাসরি। সবার মনে আছে এই যে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের সবগুলোই আমাদের দখল করে নিয়েছে আমাদের মস্তিষ্ক। ফ্রেডরিক জেমসন তার পোস্টমডার্নিজম এন্ড কনজিউমার সোসাইটির একটা বইয়ে বলছেন যে আজকের দিনে পোস্টমডার্নিজমের দুটো বৈশিষ্ট্য হচ্ছে যে ট্রান্সফরমেশন অফ রিয়েলিটি ইনটু ইমেজেস, অর্থাৎ আমাদের সমস্ত বাস্তবকে দেখবেন আজকে আমরা টিভির পর্দায় আমরা বিক্রি করে দিই। আমি নানান জায়গায় একটা কথা বলি, ধরুন এই যে আমরা মার্কিন মুলুকে যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ছিল, তার পরিবর্তে কি হয়েছিল দেখুন, আপনি আমি সবাই আমরা সারা পৃথিবী জুড়ে যে সন্ত্রাস তার বিরুদ্ধে, কিন্তু তার পাশাপাশি আরেকটা ঘটনাও ঘটে গেছিল ওই দিন ওই সময়ে। দূরদর্শনের বিভিন্ন চ্যানেলে ওই বিমান হামলার একটি গতিশীল প্রতিমা নির্মাণ করে বৈদ্যুতিন মাধ্যম, হিংসা, সন্ত্রাস ও আতঙ্কের নানান পরিবেশ নির্মাণ করে আসলে তিনি কি করেছিলেন, আসলে এই প্রতিমা নির্মাণ করে তারা টিভির চ্যানেলে টিআরপি বাড়াচ্ছিলেন। এবং একই ঘটনা ঘটেছিল যখন আমাদের মুম্বাই তাজ হোটেলেও একইভাবে সন্ত্রাস হয়েছিল। দেখুন, মনুষ্য মেধ যন্ত্রের যজ্ঞের যে জল্লাদদের যে উপযুক্ত শাস্তি আপনি আমি প্রত্যেকেই চাইবো, কিন্তু একই ঘটনা বারবার এই যে টিভির চ্যানেলের মধ্যে ঘুরিয়ে দিয়ে আমাদের যে বিমানবায়নের প্রক্রিয়া, অর্থাৎ মানুষে বিভেদ তৈরি করা হলো, সেদিকে আমরা কেউ মাথা ঘামাইনি। আজকের দিনেও দেখুন এই মহামারীর সময়ে বিভিন্ন ঘটনা একের পর এক চ্যানেলে ঘুরছে। প্রকৃত মুক্তি কোথায় তা আমরা কেউ জানি না, সেখানে মুক্তি কিভাবে ঘটবে তাও আমরা জানি না, কিন্তু একের পর এক ঘটনাগুলো ঘটিয়ে আমাদের মনের মধ্যে আসলে চেষ্টা করা হচ্ছে একটা ইমেজ তৈরি করা, এবং টিভির পর্দায় যদি বারবার ঘুরে আসে তাহলে সেখান থেকে আসলে তাদের টিআরপি বাড়িয়ে তাদের বিজ্ঞাপনের
টাকা বাড়িয়ে আসলে মুনাফার হার বেশি করা হবে। আমি এবার দু একজন কবির কথা বলবো, তারা কিভাবে এই কবিতায় উত্তরাধুনিক চেতনার প্রসঙ্গগুলো নিয়ে আসবেন। উত্তরাধুনিকতা সমবায়ী পাঠকরীতিতে আসলে উত্তর ব্যক্তিসত্তার ধারণাটি খুব তাৎপর্যপূর্ণ। এই প্রসঙ্গে বীরেন্দ্র চক্রবর্তী, তার কথা আমরা প্রত্যেকেই জানি, তিনি বলছেন যে কোনো মানুষের নিয়তি এইটা যে নির্দিষ্ট ঐতিহাসিক বাস্তবতার নিরিখে তাকে দেখতে হবে। অর্থাৎ আমি প্রত্যেক মানুষের কথা বলবো, অর্থাৎ এখানে যে আমি, অর্থাৎ আমির বিপরীতে আমরা, অর্থাৎ যেখানে আমরা ব্যক্তি সর্বস্ব হয়ে গেছি সেখানে ব্যক্তি সর্বস্বতার বিরুদ্ধে আসলে প্রত্যেক ব্যক্তির একটা উত্তরণের কথা বলবো। কোথাও কি আগুন জ্বলেছে, সেই আঁচে হিম দূর হবে আমাদের। দেখুন আমাদের চারদিকে হাহা করা ঠান্ডা, আমাদের মস্তিষ্কে ঠান্ডা, আমরা দুয়ারেটি ঘুমিয়ে আছি সবাই, আমাদের চেতনার দুয়ারে কেউ যেন একটু নেড়ে আমাদের সজাগ করার চেষ্টা করছেন। এই সেই সকাল ভোরবেলা থেকে রাত্রি ঘুমানো অবধি আমাদের চালিয়ে যাচ্ছে বিজ্ঞাপন। আমরা অধ্যাপক তপোধীর ভট্টাচার্যের একটি কবিতা বলবো এই প্রসঙ্গে। এখন অনিডা পুরুষের হাহা হাসি ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে, এখন রিকার্ডো রূপসীর তীব্র লাস্ট্র ফেটে পড়েছে প্রতিটি ইমেলে। দেখুন বিজ্ঞাপন শাসন সাম্রাজ্যবাদী শক্তি এইভাবে আমাদের যুক্তির শৃঙ্খলা, আমাদের রাজনৈতিক চিন্তায়ন, আমাদের মানুষের অনন্ত সম্ভাবনা সবকিছু মুছে দিতে চাইছে। ব্যক্তির সর্বশক্তিমান সার্বভৌম আদল গড়ে তোলার মাধ্যমে চোরাগুপ্তা আক্রমণে যৌথ প্রতিবাদের পরিসর নিশ্চিহ্ন হয়ে গেছে। তবু সাংস্কৃতিক ভাবে আমরা আমাদের চেতনাকে আমরা জাগ্রত রাখবো, এবং সেই জাগ্রত রাখতে পারেনি একমাত্র কবিরাই, একমাত্র লেখকরাই আমাদের জাগ্রত রাখতে পারেন। আমরা একরাম আলী এবং নির্মল হালদারের দুটো কবিতা প্রসঙ্গে উল্লেখ করব। পাতারা কি নতুন করে গজিয়ে উঠে অন্য এক বনস্পতির প্রকাশ ঘটাতে এই বৃষ্টির দিনে। একটু আমি বৃষ্টির প্রসঙ্গে এনে ছুঁয়ে গেলাম। বৃষ্টি আসলে কি করে? বৃষ্টির মতন করে আমাদের যে ভাবাদর্শ, আমাদের মূল্যবোধে যে খুন ধরে গেছে সেখান থেকে আমাদের মুক্তির প্রয়াস ঘটানোর চেষ্টা করবে। কিংবা নির্মল হালদারের আরেকটা কবিতায় তিনি যখন বলছেন শিকল পোড়া পায়ে নুপুর বাজালে নুপুর বাজবে তো। এই যে নুপুর আমি পায়ে পরে আছে, কিন্তু পায়ে তার সাথে শেকল, আমি পা নাড়াতে পারছি না, অথচ আমার পায়ে শেকল, আমি আওয়াজ করতে চাইছি, প্রতিবাদ করতে চাইছি, কিন্তু তার পাশাপাশি আমার পায়ে শিকল। পাঠক হিসাবে এই যে কাব্যিক বয়ান, তার থেকে উত্তরণ আমরা খুঁজে নেব। অন্য বনস্পতির এই যে প্রকাশের কথা বললেন, তিনি আসলে অন্য পাঠকৃতির কথা বলবেন। পাঠকের বিকল্প পথ খোঁজার পালা এই বিন্দু থেকেই শুরু হয়ে যায় শিকল হারাবার লড়াই, জগৎ জয়ের যুদ্ধ, শোষণের বুলডোজারে প্রবল ধাক্কায় যাদের পিঠ দেওয়ালে লেগে গেছে তারা ওই বার্তায় পুনরায় বলিয়ান হয়ে ওঠেন। সর্বহারা মানুষের শৃঙ্খল ছাড়া হারাবার কিছু নেই, জয় করবার জন্য রয়েছে সারা জগৎ। তাই কবি লেখক এখানে শুধু সূত্রধার মাত্র। আমি এই প্রসঙ্গে আরো দু একজনের কবিতা উল্লেখ করব, খুবই প্রাসঙ্গিক আজকের দিনে। কবি অমিতাভ গুপ্ত, তার কথা আমরা প্রত্যেকেই জানি। তার হারিয়ে যাওয়া কবিতা, দিনের শেষে ফিরে এলাম রহস্যময় দেখে, যে কৌতূহল নিয়ে আমরা বেরিয়েছিলাম ও পরিতৃপ্ত অবসাদে অনির্বাণ আগুন ঘিরে বসে রইলাম সবাই মিলে। এই দেখুন এইখানে তিনি বললেন আমরা, বারবার এই কবিতায় আমরা বলছেন। এই আমরা শব্দটি আসলে সমষ্টি চেতনাকে সংকেতময় করে তুলেছে। অনির্বাণ আগুন ভাবাদর্শ মূল্যবোধের উত্তাপকেই বেরোচ্ছে, আর ব্যক্তি আমির দ্রাক্ষাবনে হারিয়ে যাওয়ার কোথাও বাধা নেই। অর্থাৎ ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ এবং ব্যক্তি সর্বস্বতা বাধা পায় সমষ্টি চেতনার কাছে। অর্থাৎ ব্যক্তি শেষ কথা নয়, আমি আপনি সবাই মিলে সমষ্টি হচ্ছে শেষ কথা, কিন্তু আজকের দিনে ব্যক্তি যেন হয়ে উঠেছে শেষ কথা। এই কবিতায় ব্যবহৃত সমতট শব্দটি ঐতিহ্য ও আমাদের চিরায়তের যে আমাদের ঐতিহ্যের চিহ্নের কথা বলে। প্রাচীনকালে সমতট এর অংশ ছিল এই বঙ্গেরই একটা অংশ।
এ প্রসঙ্গে আমরা প্রত্যেকেই জানি অধ্যাপক নিহারঞ্জন রায় তার বাঙালির ইতিহাস আদি পর্বতে নানান জায়গায় বলছেন, ওই সমুদ্রগুপ্তের ওই প্রসঙ্গে আনতে গিয়ে তিনি নানান জায়গায় বলছেন যে আমাদের সমতটের কথা। তিনি নানান জায়গায় বলবেন যে এই হচ্ছে আমাদের বঙ্গেরই ভূমি। এই যে এই শতকেরই শেষাশেষি ইউসুং সমতটে রাজভট নামে এক রাজার উল্লেখ, অর্থাৎ আমরা যদি দেখি তার প্রসঙ্গে, অর্থাৎ আমাদের ঐতিহ্যকে তিনি বারবার জাগানোর চেষ্টা করছেন কবি অমিতাভ গুপ্ত। আমরা যদি ওই নিহারঞ্জন রায়ের প্রসঙ্গে আমি নিয়ে এলাম, আমি তার আরেকটা কবিতার কথা বলবো। হারমাদ বাতাসে যেন চতুর্দিকে খুলে যায় সমস্ত দুয়ার, এখন বুঝেছি আমি সার্বভৌমতার মিথ্যা। এই যে চারদিকে মিথ্যা, এখানে এসে শুধু বৃষ্টি আমাকে পথ দেখাবে। আমি বৃষ্টিকে আমি নতুন ভাবে চিহ্নিত করতে চাইছি। কিসের চিহ্ন বৃষ্টি? বৃষ্টি আসলে আমার যে চেতনার দুয়ার, আমি যে ঘুমিয়ে পড়েছি সেই আমার চেতনার মধ্যে যে পাশ্চাত্যের যে আবরণ লেগে গেছে, পাশ্চাত্যের অন্ধকার এসে আমার কালো ধোঁয়া এসে আমার চেতনাকে যে ঢাকনা দিয়ে গেছে, বৃষ্টি এসে আমার চেতনাকে আবার মসৃণ করুক। আমাদের মসৃণ করুক এই চেতনাকে, যদি মসৃণ করতে পারে তবেই আমি উত্তরণ ঘটাতে পারবো। তার কারণ আমরা যদি দেখি আরেকজনের কবিতা আমি একটু উল্লেখ করবো এ প্রসঙ্গে। ভাঙা মানুষের ফাটা মানুষের ঝোরা মানুষের গানে একদিন এই পৃথিবী মুখরিত হবে, একদিন কত অস্থির অপেক্ষার শেষে ঝোরা মানুষের গানে আবার পৃথিবী মুখরিত হবে। দেখুন এই যে ঝোরা মানুষ, এই ফাটা মানুষ এই মহামারীর সময়ে কোথাও যেন হারিয়ে গেছেন। কোথায় হারিয়ে গেলেন? এই যে আমাদের এই যে পরিযায়ী শ্রমিকরা বলুন, স্টেশনে দাঁড়িয়ে ভিক্ষুকদের কথা বলুন, যারা হাজার হাজার মানুষ, এই যে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের কথা বলুন, যাদের আপনি আমি বাজারে পেতাম, কোথায় হারিয়ে গেলেন এই মহামারীর সময়? তাদের কথা তো আমরা কেউ বলছি না। তাহলে এই ঝরা মানুষের গানে, ফাটা মানুষের গানে যখন আমাদের এই পৃথিবী মুখরিত হবে, যখন আমি আমার থেকে মুক্ত হয়ে আমাদের কথা বলবো, যখন এই সেই আধারের ভিন্ন করে যখন বৃষ্টি এসে আমাকে নতুন পথ দেখাবে, সেজন্যই বৃষ্টি আমাকে নতুন পথ দেখাবে। সেজন্য বৃষ্টিকে আমি ধরতে চাইছি একটা নতুন যুগের চেতনা হিসেবে। সেই বৃষ্টিকে কিভাবে দেখতে চাইছি? বৃষ্টিকে আমি দেখতে চাইছি যে চেতনা আমাকে পরাধীন করে তুলেছিল ইউরোপীয় সাংস্কৃতিক রাজনীতির আদলে, সেখান থেকে বৃষ্টি এসে আমাকে আবার নতুন করে প্রাণ সঞ্চার করুক। যখন আমাদের পাতা ঝরে যায়, বৃষ্টি এসেই নবকল্লোলে পাতাগুলো আবার সবুজ হয়ে উঠে যায়। আমার মন যখন ধূসর হয়ে উঠে, যখন কালিমালিপ্ত হয়ে যায়, আমার মনের উপরে যখন এক ব্যক্তি স্বাতন্ত্র্য এসে বাসা বাঁধে, তখন সেই একক ব্যক্তি সত্তার বিরুদ্ধে সমষ্টি চেতনার কথা বৃষ্টি এসে আমাকে বারবার শেখায়। কিন্তু কারণ বৃষ্টির ফলে যে প্লাবন হয়, বৃষ্টির যে আঁচ লাগে, শুধু আমার লাগে না, আমার পাশাপাশি আমাদের সবার লাগে। আর সেখানেই একক ব্যক্তি সত্তার বিরুদ্ধে একটা সমষ্টি চেতনার এখানে একটা উত্তরণ হয়ে যায়। আর সে কারণেই বৃষ্টি এসে আমাকে এইভাবে পথ দেখাবে। আমি এখন বৃষ্টি প্রসঙ্গে আমাদের বরাক উপত্যকার একজন কবি শক্তিপদ ব্রহ্মচারীর একটি কবিতা তুলে ধরার চেষ্টা করছি। আমাদের বরাক উপত্যকার এই প্রসঙ্গে ভাষা আন্দোলনের কথা আপনারা প্রত্যেকেই জানেন। এই ভাষা আন্দোলন আসলে যে শুধুমাত্র বাংলা ভাষার সংকট সমস্যা তা নয়, আমাদের এখানে আন্দোলন হয়েছিল 1961, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দেখুন পৃথিবীর বেশিরভাগ মানুষই ভাষা সংকটে ভুগছেন। রাষ্ট্রসংঘের রিপোর্ট অনুযায়ী প্রত্যেক সপ্তাহে প্রায় একটি দুটি ভাষা মরে যাচ্ছে। সংকট আমাদের সবার। তবুও আমি বাংলা ভাষার কথা যদি বলি, তাহলে আমাদের সংকট যদিও আপাত সময়ে কম, কারণ অনেক বাংলা ভাষাভাষী মানুষ যেমন এদেশে আছেন, তার পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী একটি স্বাধীন দেশের রাষ্ট্রভাষা বাংলা, সেজন্য আমাদের সমস্যা কম। কিন্তু আমি শুধু বাংলা ভাষার কথা বলবো না, আমি বলবো পৃথিবীর যেখানে মাতৃভাষার উপর যেখানে আঘাত, আমি তাদের কথা বলবো। যেখানেই মানুষ মুক্ত ভাষায় কথা বলুক, মানুষ সেখানে মুক্তির কথা বলুক, কুয়া খোলা আলোয় তারা শ্বাস নিক। আমি একটু এই প্রসঙ্গ থেকে সরে এসে আমি বললাম এই ভাষা আন্দোলনের কথা। এই প্রেক্ষিতে দাঁড়িয়ে, এই জায়গায় দাঁড়িয়ে কবি শক্তিপদ ব্রহ্মচারী, তার কথা আপনারাই প্রত্যেকেই জানেন। তার কয়েকটি কবিতার লাইন আমি তুলে ধরবো। সপ্তডিঙা মধুকর চারদিকে জল, শ্রাবণের অবিশ্রাম মনসা মঙ্গল, পচা পাঠে এদডোবা বিষদর ফোনা, ছেঁড়া কাঁথা কানিয়ার বেহুলা যন্ত্রণা,
ফুফু করা কাল সন্ধ্যা ভেসে আসা গানে সায়ের ঝিয়ারি যায় অনন্ত ভাসানে। আমাদের এই যে বরাক উপত্যকার দেখুন নিত্যদিনের এই যে সংগ্রাম, আমাদের আশা আকাঙ্ক্ষা, আমাদের ব্যর্থতা, আমাদের সাফল্য, আমাদের মিলন, আমাদের বিচ্ছেদ, এই 70-80 দশকের কবিতায় এভাবেই উঠে আসে। যার ফলে বরাক উপত্যকার আমাদের কবিতায় শাশ্বতকালের বাণীরূপে স্থান পেয়ে যায়। আমাদের স্থানীয়, আমাদের শিকল বিচ্ছিন্ন হতে পারেনি। বরাক উপত্যকার কবিতায় সার্বিকভাবে প্রভাব পড়েছে এ অঞ্চলের প্রাধান্য, ভাষা আন্দোলনের প্রাধান্য। আমরা দেখব যে যে কবি শক্তি চট্টোপাধ্যায় তার একটা জায়গায় স্থানিক কথাটি ব্যবহার করেছেন। আসলে কোন কবিতাই স্থানিক হলেও তা সর্বজন গৃহীত হয়ে দাঁড়ায়, কারণ এই যে কবিতার কথা আমি উল্লেখ করলাম, কারণ এই যে বাস্তুহারা মানুষের কথা, এই যে আমরা একটু আগে উল্লেখ করলাম যে শ্রাবণের অবিশ্রান্ত কোনো এক দিনে, বর্ষা মধুর কোনো এক দিনে যখন একটি ছেলে যাচ্ছে, জাল টানা ছেলে আজ রাতে গেছে চলে, রেখমা মনসা তার সর্বাঙ্গ কুশলে। আমরা প্রত্যেক মানুষই চাই আমার ছেলে মেয়ে, আমার উত্তর সত্তা ভালো থাকুক। সেজন্যই আমরা ভালো মনের আধুনিক কবির কোথায় পাবো, আমার সন্ততি স্বপ্নে থাক, কিংবা আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। দেখুন সেই 1800 শতক থেকে আজকে 20 শতকে দাঁড়িয়েও প্রত্যেকের ভাবনা একটাই, আমার উত্তর প্রজন্ম, আমার উত্তরাধিকার, তারা যেন ভালো থাকে, তারা যেন সুস্থ সবল পরিবেশে, আমি যেন সেই সুস্থ সবল পরিবেশ নির্মাণ করতে পারি। এবং এই সুস্থ সবল পরিবেশ যদি নির্মাণ করতে পারি, তবেই আমি সুস্থভাবে শ্বাস নিতে পারবো। আমি আরেকজনের কবিতা উল্লেখ করব, কবি ছবি গুপ্তা। তার জন্ম শিলচরে, একসময় কবির শহর শিলচর বলা হতো। তিনি বলছেন 19শে মে, 1961 মে, কিন্তু সেখানেও আমরা দেখব যে বৃষ্টির প্রসঙ্গ চলে এসছে। তিনি 19কে বৃষ্টির সাথে মিলিয়ে নিচ্ছেন। 19শে মে বলো কথা রাখি, তোমার 37 বছরের রক্তাক্ত যৌবন, শির দ্বারা খাড়া করলে হিমালয় দুহাত বাড়ায়, মাথা নিচু করলে সাগর কুল পেতে দেয় বর্ষার নিঝুম দিন। এই যে আমরা কথা বললাম বর্ষার দিনগুলো, এই বর্ষার দিনগুলোতে কবি ছবি গুপ্তা এই দিনগুলোতে তাকে বর্ষাই আসলে পথ দেখায়। আসলে বর্ষা এসে কি করবে, আমার সমস্ত গ্লানিগুলো আমাকে দূর করে দেবে, এবং সেই গ্লানিগুলো দূর করবে বলেই আমি আবার খুব সচেতন ভাবে, খুব সমৃদ্ধ ভাবে আমি উঠে আসব। আমার চেতনার মধ্যে যে মড়ক লেগেছে, সেই মড়ক থেকেই আমি চাই উত্তরণ। এই বর্ষা এসে আবার আমাদের উত্তরণ দেখাক। আমি আরেকজনের কথা বলে আমি আমার আলোচনার রীতি টানবো, যেহেতু সময় কম। অরিন্দ্রজিৎ বাবু যদি বলেন, আর আমি কি 3-4 মিনিট সময় পাবো? হ্যাঁ স্যার, নিশ্চয়ই স্যার, আপনি বলুন স্যার, কোনো অসুবিধা নেই, বলুন, অবশ্যই অবশ্যই। আচ্ছা, আমি 3-4 মিনিট শেষ করি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমি একজনের কথা এই প্রসঙ্গে বলবো, কবি অনুরূপা বিশ্বাস। কবি অনুরূপা বিশ্বাসের জন্ম আমাদের শিলচরেই। আমরা জানি যে তার একটা কাব্যগ্রন্থের নামই হচ্ছে পৃথিবীর গভীরতর অসুখ এখন। আমরা জানি সেই বিখ্যাত লাইনের কথা, কার লেখা আমি আর বিস্তারিত উচ্চারণ করছি না। তিনি লিখছেন অদ্ভুত আধারে, তার কাব্যগ্রন্থের নাম। এই অদ্ভুত আধারে তার কবিতার নাম। অনুরূপা বিশ্বাস। রাত কত রাত গভীর, সব শব্দ নিঃশেষে হাত মেলায়, সুস্থির চোখ ভরা ঘুমের কাজল, বৃষ্টি নেমে আসে। দেখুন, আজকে পাঠক জিন্দাবাদের যুগ, অর্থাৎ আমি পাঠক কিভাবে ওই কবিতাকে পাঠ করব, সেটাই আসলে শেষ কথাকে। এই সেজন্য এক একজন এক একটা কবিতা, আমার কথা যারা শুনছেন আপনাদের কাছে হয়তো অন্য তাৎপর্য নিয়ে আসবে। আমি যে তাৎপর্যকে এই কবিতাকে ধরার চেষ্টা করেছি, সেটা আমি তুলে ধরার চেষ্টা করব। আমরা জানি যে শেক্সপিয়ারের হ্যামলেট বা টেম্পেস্টের কথা একসময় রোমান্টিকদের কাছে গৃহীত হয়েছিল। 20 শতকের শেষের দিকে এসে বিনির্মাণবাদী যে পাঠক, তারা আবার আলাদা তাৎপর্য তার কাছ থেকে নিয়ে এসছেন। এই শূন্যের ভিতর প্রত্যেকটা কবিতায় একটা শূন্যতা থাকে, সেই শূন্যতার ভিতর থেকে আসলে আমরা নতুন পাঠ নেব। আমরা প্রত্যেকেই দেখবেন আমাদের নিজের মুদ্রা দোষে আমি যেন প্রত্যেকেই আলাদা হয়ে যাচ্ছি।
এবং সেখানেই এসে কবি অনুরূপা বিশ্বাস সেই বৃষ্টির, তিনি একজন উল্লেখযোগ্য জীবনানন্দের কবিতার দ্বারা বারবার প্রভাবিত হচ্ছেন। তার কবিতায় তিনি বারবার এসে এই কবিতার কথা বলছেন, বৃষ্টি তার কাছে ধরা দিচ্ছে আজকে যখন আমি চারপাশ থেকে একা হয়ে যাচ্ছি। এই একার বিরুদ্ধে বৃষ্টির দ্বারা তিনি সমষ্টি চেতনার কথা বলবেন, যে বৃষ্টি শুধু আমাকে আঘাত করবে না, আমাদের সবাইকে আঘাত করবে। এই যে আমির বিপরীতে আমাদের, এই যে ব্যক্তি সমষ্টি ব্যক্তি সত্তার যে উত্তরণ, তার কথা বলবেন। আমরা প্রত্যেকেই জানি যে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের ফলে পুঁজির উদ্ভব হয়েছিল। পুঁজির বিকাশের সাথে ওখানে যে আধুনিকতার নির্মাণ হয়েছিল, আমাদের দেশে যে আধুনিকতার, আমি শুরুতে যে কথাগুলো বলেছিলাম, যে আধুনিকতা আমরা নিয়ে এলাম, সেই আধুনিকতা আসলে ইউরোপীয় ধাঁচ থেকে আনায়, সেই আধুনিকতা আমাকে ব্যক্তি স্বাতন্ত্র্য থেকে ব্যক্তি সর্বস্বতায় পৌঁছে দিয়েছিল। আর এখানেই আমাদের আপত্তি ঘটে গেল। কবি অনুরূপা বিশ্বাসের আরেকটি কবিতার আমি দুটো লাইন পড়বো। ভাঙা কাজ পায়ে পুঁজ জমে, ক্ষয় হয় অনেক মলম লাগে, তবু ক্ষত রেখে যায়, দাগের কাটা কিছুতে মুছা যায় না, তবু বৃষ্টি এসে মুছে দিই, বৃষ্টি এসে মুছে দিই। এই যে অসাধারণ দেখুন সময় চেতনা, আসলে সময় সচেতন কবি এভাবেই তিনি পাঠকের সামনে তুলে ধরেন। জীবনানন্দ দাশ তার কবিতার কথা প্রবন্ধের গ্রন্থের অন্তর্গত উত্তর রৈবিক বাংলা কাব্য প্রবন্ধে লিখেছেন, কবির পক্ষে সমাজকে বোঝা দরকার, কবিতার অস্থির ভিতরে থাকবে ইতিহাস চেতনা, আর মর্মে থাকবে পরিচ্ছন্ন কাল জ্ঞান। আর কবিতার প্রসঙ্গ নামক প্রবন্ধে তিনি লিখেছেন, মহাবিশ্বের ইশারা থেকে উৎসারিত সময় চেতনা আমার কাব্যে একটি সংগতি সাধক অপরিহার্য সময়ের মতন। আমরা দেখব কবি জীবনানন্দ দাশের মতন কথায় কবি অনুরূপা বিশ্বাস বারবার তিনি বৃষ্টিকে দেখেন তার একটা নতুন সময়ের উপযোগী করে। আমাদের ভাবাদর্শ, আমাদের মূল্যবোধে যে বারবার যে আমাদের মুচড় লেগেছে, আমাদের ভাবাদর্শ মূল্যবোধ আমরা হারিয়ে যে আমরা পোর গাছা হয়ে গেছি, সেখান থেকে এসে বৃষ্টি আমাদের নতুন ভাবে পথ দেখা। সেজন্য আমরা এই উত্তর আধুনিক সমস্ত কবিদের প্রসঙ্গে আমি একটা কথাই বলবো, আপনারা যদি সময়ের কীর্তনিয়া হন, আমাদের প্রত্যেকের দোহার হতে বাধা নেই। আমির বিপরীতে আমরা বৃষ্টির বার্তা নিয়ে আসুক, সমষ্টি চেতনার কথা নিয়ে আসুক, ব্যক্তি স্বাতন্ত্র্যকে বুঝে দিক, আমাদের শিকড়ে বৃষ্টি জমে উঠুক, যে শিকড় থেকে আমি শুধু একটি টবে লাগানো গাছের মতন, আমার কোনো শিকড় নেই। আমরা প্রত্যেকেই দেখবেন টবে লাগানো গাছের মতন, সেখান থেকে বৃষ্টি এসে আমাকে আবার মাটির শিকড়ে নিয়ে যাক, আমাকে উত্তরণ ঘটাক, আমাকে উত্তরণ ঘটাতে চাই। এবং এই উত্তরণ যদি ঘটাতে চাই একটা নতুন আধুনিকতার নির্মাণ, সেজন্য আমি এটাকে বলবো উত্তরায়ণবাদী। এই উত্তরায়ণবাদী আসলে রবীন্দ্রনাথের কথায় আমার এইখানে মেড ইন ইউরোপ থাকবে না, সেখানে শুধু লেখা থাকবে একান্ত ভারতীয়, একান্ত বাঙালি। আমি আসলে বেশ অখণ্ড অবিভাজ্য যে বাঙালি চেতনা, সেটাই হয়ে উঠুক এই বৃষ্টি বিধৌত আমাদের বাংলা কবিতার আগামী ভবিষ্যৎ। বৃষ্টি আমাদের পথ দেখাক। ধন্যবাদ আপনাদের সবাইকে, নমস্কার। অনেক অনেক শ্রদ্ধা আর প্রণাম অধ্যাপক অরুণ জ্যোতি চৌধুরীকে।